শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। আমরা অনেক টেনশনের ভিতর দিয়ে একটি ঈদ পার করলাম। এর মাঝে একটা রবিবার চলে গিয়েছে। ঈদের কারণে আমি তোমাদের সাথে সংযুক্ত হতে পারিনি। আজকে ঈদের পরে প্রথম ক্লাস। আমরা আজকে ইমিউনোলজির দ্বিতীয় লেকচার আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের টপিক সেলুলার বেসিস অফ ইমিউন সিস্টেম। আমরা প্রথম লেকচারে তোমরা যারা সংযুক্ত হয়েছিলে, যারা ফলো করেছো, তারা জানো যে আমরা প্রথমে বেসিস ফান্ডামেন্টাল বেসিস অফ ইমিউনোলজি পড়েছিলাম। সেখানে আমরা কিভাবে অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি হয়, কিভাবে ইমিউনিটি ক্লাসিফিকেশন করা হয় সেটা জেনেছি। গত ক্লাসের একটি বিষয় আমি তোমাদেরকে একটু বলবো, বাদ পড়ে গিয়েছিল, যে আমরা অ্যাডাপটিভ ইমিউনিটির ক্ষেত্রে আলোচনা করেছিলাম যে একটি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কিভাবে অ্যাডাপটিভ ইমিউনিটিতে অংশগ্রহণ করে এবং কিভাবে তারা এমএসসি মলিকুলার অ্যাসোসিয়েশনে হেল্পার টি সেল অথবা সাইটোটক্সিক টি সেলকে অ্যান্টিজেন প্রেজেন্ট করে। এখানে একটা বিষয় বাদ পড়ে গিয়েছে, সেটা হচ্ছে ইনে ইমিউনিটির যে সেলগুলো পড়বো, তারপরে আমি একটু বলে নিই যে এটা অ্যাসোসিয়েশন হবে ওইটার সাথে, যে ইনেট ইমিউনিটিতে কিভাবে সেলগুলো কাজ করে। এখানে ইনেট ইমিউনিটির সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, আমি বলেছিলাম যে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল। এখানে ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল যেভাবে ফ্যাগোসাইটোসিস করে, তার সাথে সাথে তারা অ্যান্টিজেন প্রেজেন্ট করে। অর্থাৎ ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ এরা হচ্ছে ইনেট ইমিউনিটি এবং অ্যাডাপটিভ ইমিউনিটির মাঝে ব্রিজ তৈরি করে। এই বিষয়টি আমরা তোমাদের সাথে গতদিন আলোচনা করেছিলাম। যখন তারা এমএসসি অ্যাসোসিয়েশনের সাথে অ্যান্টিজেন প্রেজেন্ট করে সাইটোটক্সিক বা হেল্পার টি সেলকে, তখন সেটা অ্যাডাপটিভ ইমিউনিটির একটা পার্ট। আর এই ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল যখন, অথবা নিউট্রোফিলস যখন ইনেট ইমিউনিটিতে অংশগ্রহণ করে, তখন তারা কি করে, দুইটি টার্ম তোমরা মনে রাখবে। একটা হচ্ছে যে আমরা আসবো, তারপর আমি একটু বলে নিই যে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, অর্থাৎ প্যামস। এই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নগুলো বিভিন্ন মাইক্রোবসের গায়ে থাকে, এটা একটা। আর এই সেলগুলোর গায়ে, অর্থাৎ ম্যাক্রোফেজ বা ডেনড্রাইটিক সেলের গায়ে থাকে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরস। হ্যাঁ, প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরস, রিকগনিশন রিসেপ্টরস, এরকম তোমরা বইতে পাবে, PRR এরকম। তাহলে এখানে রিকগনিশন রিসেপ্টরস, তার মানে প্যাথোজেনকে রিকগনাইজ করবে, প্যাথোজেনকে রিকগনাইজ করবে এই সেলগুলো। তাহলে এই রিসেপ্টরের ভিতরে কয়েকটা রিসেপ্টরের নাম তোমাদেরকে জিজ্ঞাসা রিসেপ্টর কি, যে এই রিসেপ্টরগুলো আমাদের ইমিউনো যে সেলগুলো আছে, কম্পিটেন্ট সেল, তার গায়ে থাকে, যেমন ডেনড্রাইটিক বা ম্যাক্রোফেজ। এবং এই প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরের মাধ্যমে এই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন একটা মাইক্রো অর্গানিজমের গায়ে থাকে। এই প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরটা এই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নের মাধ্যমে এরা ইন্টারঅ্যাক্ট করে। অর্থাৎ all microbes are recognized by pattern recognition receptor through pathogen associated molecular patterns. এই রিসেপ্টরগুলো কি আছে? একটা হচ্ছে যে টোল লাইক রিসেপ্টরস, টোল লাইক রিসেপ্টর, টোল লাইক রিসেপ্টর। আরেকটা, তিনটা নাম তোমরা মনে রাখবে। আরেকটা হচ্ছে MBL প্রোটিন, ম্যানোস বাইন্ডিং ল্যাকটিন প্রোটিন, ম্যানোস বাইন্ডিং ল্যাকটিন প্রোটিন। আরেকটা হচ্ছে NOD, এটা হচ্ছে নিউক্লিওটাইড অলিগোমারাইজেশন ডোমেইন, নিউক্লিওটাইড অলিগোমারাইজেশন ডোমেইন। এই তিনটা নাম মনে রাখলেই তোমাদের জন্য যথেষ্ট। তাহলে ইনেট ইমিউনিটি সেলগুলো কিভাবে প্যাথোজেনকে আইডেন্টিফাই করে? থ্রু pattern recognition receptor that present on surface of
immunocompetent cell of innate immunity through pathogen associated molecular pattern। এইভাবে তারা করে। আজকে সেলুলার বেসিসে কিভাবে এই মেকানিজমটা হয় সেটা আমরা আলোচনা করব। তাহলে আমরা ইনেট ইমিউনিটি সেল আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেল এইভাবে আমরা আজকে ভাগ করব। তাহলে সেলস অফ ইমিউনো সিস্টেম যদি আসি, সেলস অফ ইমিউনো সিস্টেম তো আমরা এক নম্বরে ব্রড হেডিং বলবো যে সেলস অফ ইনেট ইমিউনিটি। এটা তোমাদের রিটেনেও আসে, ভাইভাতেও জিজ্ঞাসা করা হয়। রিটেনে আসবে হোয়াট আর দ্য সেলস ইনভলভড ইন ইনেট ইমিউনিটি বা নেম দ্য সেলস ইনভলভড ইন ইনেট ইমিউনিটি আসবে, অথবা একসাথে আসতে পারে হোয়াট আর দ্য সেলস ইনভলভড ইন ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এগুলো পরপর আসবে। আরেকটি কথা যে গত লেকচারের যে হ্যান্ড নোট করেছো যে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, চমৎকার লিখেছো, হাতের লেখা খুবই সুন্দর। তবে একটু অনুরোধ করবো যে হ্যান্ড নোট করার সময় তোমরা বারবার শুনবে, কারণ অনলাইনে অনেক সময় হয় কি নেটওয়ার্কের প্রবলেমের কারণে কথাটি স্পষ্ট শোনা যায় না, আর আমি সব কিছু লিখতেও পারি না, মুখে বলি। যদি কোনো শব্দ বুঝতে অসুবিধা মনে হয় বা কনফিউজ মনে হয় তাহলে অবশ্যই যদি তোমরা আমাদের যারা হোস্ট আছে তাদের মাধ্যমে অথবা সরাসরি আমার মেসেঞ্জারে জিজ্ঞাসা করতে পারো যে এই শব্দটা কি হবে বা এখানে কি হবে, কারণ যেহেতু নোট করছো একটা রিটেন ডকুমেন্ট নির্ভুলভাবে হোক সেটা সবাই চায় এবং আমিও তাই চাই। সুতরাং যে নোট করবে সে অবশ্যই নির্ভুলভাবে করার চেষ্টা করবে। তাহলে সেলস অফ ইনেট ইমিউনিটি এক নাম্বার সেল আমরা বলবো নিউট্রোফিলস। দুই নম্বরে বলবা ম্যাক্রোফেজ। তিন নম্বরে বলবা নিউট্রোফিলস, ডেনড্রাইটিক সেল। চার নম্বরে বলবা এনকে সেলস, আর এক নাম মানে এটার সংক্ষিপ্ত রূপ এলাবোরেশন হচ্ছে ন্যাচারাল কিলার সেল। আরেকটা সেল যদিও কম ইম্পর্টেন্ট তারপরেও ইউনিট ইমিউনিটি অংশগ্রহণ করে, সেটা হচ্ছে ইওসিনোফিল। তাহলে নিউট্রোফিলস, ম্যাক্রোফেজেস, ডেনড্রাইটিক সেলস, ন্যাচারাল কিলার সেলস, ইওসিনোফিলস, এই পাঁচটি সেলস হচ্ছে সেলস অফ ইনেট ইমিউনিটি। এর ভিতরে কমন সেল এই দুইটা, ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেলস also participate in adaptive immunity and they make the bridge between innate immunity and adaptive immunity। আমরা প্রিভিয়াস ক্লাসে এটা সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে এই সেলগুলো সম্পর্কে আলোচনা করার এবং এই সেলগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে। তাহলে প্রথমে আসো আমরা একেবারে ক্লাসিফিকেশনটা শেষ করে সেলস অফ ইনেট ইমিউনিটি গেল, এরপরে দুই নম্বরে দিবা সেলস অফ অ্যাকোয়ার্ড। এখানে কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে যে
এ দাও লিম্ফোসাইটস 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 এর ভিতরে আসবে টি লিম্ফোসাইটস টি লিম্ফোসাইটস টি লিম্ফোসাইটস টি লিম্ফোসাইটস এর সাবসেট কি কি আছে একটা হচ্ছে হেল্পার টি সেল হেল্পার টি সেল দুই হচ্ছে সাইটোটক্সিক টি সেল সাইটোটক্সিক টি সেল টি সেল সাইটোটক্সিক সেল হেল্পার টি সেল হেল্পার টি সেলের আবার ভাগ আছে টি হেল্পার 1 টি হেল্পার 2 টি হেল্পার 1 টি হেল্পার 2 সাইটোটক্সিক সেলে টি সাইটোটক্সিক 1 টি সাইটোটক্সিক 2 সাইটোটক্সিক 2 তোমরা যখন লিখতে যাবে বলতে যাবে এটুকু বললেই হবে তারপরে যদি বেশি বলতে চাও এটা বলতে পারো এরপরে আসবে হচ্ছে এটা তোমরা রোমান সংখ্যা দিয়ে লিখতে পারো যে যেভাবে কমফোর্টেবল ফিল করো আচ্ছা এরপর হচ্ছে বি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটস বি লিম্ফোসাইটস আবার ভাগ করা আছে B1 সেল B2 সেল B1 সেল আর B2 সেল এই B2 সেলটাই হচ্ছে টিপিক্যাল বি সেল টিপিক্যাল বি সেলটা হচ্ছে B2 সেল টিপিক্যাল বি সেল এটাকে বলা হয় বি সেল তাহলে বি লিম্ফোসাইটস এর ভিতরে B1 সেল এন্ড B2 সেল আর একটা হচ্ছে এনকে সেল এনকে সেল তাহলে আমরা কিন্তু ইনেক ইমিউনিটেড সেলের ভিতরে এনকে সেল পড়েছি আবার অ্যাডাপটিভ ইমিউনিটির ভিতরেও এনকে সেল পড়েছি আবার ম্যাক্রোফেজ এবং গ্যান্গ্লিয়াটিক সেল দুই জায়গায় পড়েছি কিন্তু এনকে সেল আর এটার পার্থক্য কি এনকে সেল ব্রিজ তৈরি করে না অর্থাৎ সে অ্যান্টিজেন প্রেজেন্ট করে না আর ম্যাক্রোফেজ এবং গ্যান্গ্লিয়াটিক সেল যেমন ফ্যাগোসাইটোসিস করে আবার অ্যান্টিজেন প্রেজেন্ট করে কিন্তু সে অ্যান্টিজেন প্রেজেন্ট করে না শুধু টিউমার সেল এবং ভাইরাস ইনফেক্টেড সেলকে সে কিল করে এবং এটা এনকে সেল হচ্ছে একটা লিম্ফোসাইট গ্রুপের ভিতরে পড়েছে কারণ এটা আমরা জানি যে এটা হচ্ছে তোমার লিম্ফয়েড সিরিজের সেল হ্যাঁ লিম্ফয়েড সিরিজের সেল এবং এটি হচ্ছে এটাকে বলা হয় লার্জ গ্রানুলার লিম্ফোসাইট এনকে সেল হচ্ছে লার্জ গ্রানুলার লিম্ফোসাইটস এই জন্য লিম্ফোসাইটস এর গ্রুপে এনকে সেল পড়েছে তাহলে আমরা হচ্ছে সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটির এতে বলেছি লিম্ফোসাইটস এইগুলো পড়লো আর বি তে আমরা বলবো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস তাহলে দেখো এক নম্বরে বলেছি সেলস অফ ইনেক ইমিউনিটি সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেলস অফ ইনেক ইমিউনিটির ভিতরে যেগুলো বললাম ওগুলো দুই নম্বরে হচ্ছে সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি এইটা ভাগ করা হয়েছে লিম্ফোসাইটস আর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল লিম্ফোসাইটস এর ভিতরে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট এনকে সেল তার এই আর বি আমরা চলে আসবে এখন এজন্য মুছে দিলাম বি নম্বরে চলে আসবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস বা এরকম থাকে বইতে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস এপিসি তাহলে তারা অ্যান্টিজেন প্রেজেন্ট করে কাকে করে টি সেল এটা অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কিভাবে হয় সেটা আমরা আগের দিন পড়েছি যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো অ্যাকোয়ার্ড ইমিউনিটির অ্যাবসলিউট পার্ট তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস কি কি আছে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস professional antigen presenting cells প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস প্রফেশনাল বলতে আমরা জানি যে যে কাজ সবসময় করে সেটা তার প্রফেশন তাহলে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে যে তার কাজ হচ্ছে সে সবসময় অ্যান্টিজেন প্রেজেন্ট করে
in association with MHC molecule, especially MHC class 2। তাহলে যারা পেপটাইড অথবা অ্যান্টিজেনকে MHC ক্লাস 2 অ্যাসোসিয়েশনের সাথে টি সেলকে অ্যান্টিজেন প্রেজেন্ট করে তারা হচ্ছে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। তাহলে প্রফেশনাল যেহেতু আছে, আরেকটা আছে নন প্রফেশনাল। তাহলে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি কি আছে, এটা কিন্তু পরীক্ষাতে ধরা হয়। একটা হচ্ছে যে ম্যাক্রোফেজ, দুই নম্বর হচ্ছে ডেনড্রাইটিক সেল, ডিসি লিখে ডেনড্রাইটিক সেল। তিন নম্বর হচ্ছে বি সেল, তাহলে আমাদের প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস আমরা পেয়ে গেলাম ম্যাক্রোফেজেস, ডেনড্রাইটিক সেল এন্ড বি সেলস। ক্লাস 2 এমএসসি মলিকুলার অ্যাসোসিয়েশনে অ্যান্টিজেন বা পেপটাইডকে টি সেলের কাছে প্রেজেন্ট করে। এমএসসি 2 মানে কোন টি সেল? হেল্পার টি সেল। এবারে আসো নন প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, 2 নম্বরে চলে আসো। দুই নম্বর হচ্ছে নন প্রফেশনাল। নন প্রফেশনাল হচ্ছে যে তারা তাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং করার জন্য এমএইচসি এর অ্যাসোসিয়েশনের প্রয়োজন হয় এবং সব সময় তারা অ্যান্টিজেন প্রেজেন্ট করে না, নন প্রফেশনাল। তাহলে তারা কি করে, কোন অ্যান্টিজেন গুলোকে করে? আমরা জানি যে এমএইচসি থাকে হচ্ছে সমস্ত নিউক্লিয়েটেড এন্ড নন নিউক্লিয়েটেড সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে থাকে হচ্ছে এমএইচসি ক্লাস 2, আর অল নিউক্লিয়েটেড সেলে থাকে এমএইচসি ক্লাস 1। তাহলে নন প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো মানে সবসময় করে না। কখন করে? তারা সেলফ অ্যান্টিজেন, আমাদের যে আমি বলেছিলাম যে সেলফ এবং নন সেলফ ডিসক্রিমিনেশন এটা ইমিউনি সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ পার্ট, যে আমাদের সেলগুলো রিঅ্যাক্টিভ হচ্ছে না কেন, যে আমাদের সেলগুলো টলারেন্স ডেভেলপ করেছে, বলেছিলাম যে টলারেন্স ডেভেলপ করেছে, যার ফলে আমাদের ইমিউনো সেলগুলো আমাদের অন্যান্য সেলগুলোকে তারা সেলফ হিসাবে গ্রহণ করে। বাইরে থেকে যখন কোনো ফরেন পার্টিকেলস অর মাইক্রোঅর্গানিজম আসে তখন সেগুলোকে তারা নন সেলফ হিসেবে নেয় এবং ইমিউন রেসপন্সটা ডেভেলপ করে। যখন আমাদের অটো রিঅ্যাক্টিভ সেল তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন কারণে, সেগুলো আমরা যখন অটো ইমিউনিটি পড়বো তখন আরো ক্লিয়ার হবে, তোমরা জাস্ট বেসিকটা শুনে নাও। তখন কিছু কিছু সেল আছে যেগুলো আমাদের এখানে অটো রিঅ্যাক্টিভ সেল হিসাবে থাকে এবং সেগুলোকে আমাদের শরীর নন সেলফ হিসাবে গ্রহণ করে। আমাদের সেল কিন্তু সে নন সেলফ হিসাবে টলারেন্স ডেভেলপ করতে ব্যর্থ হয়, সেল টলারেন্স ডেভেলপ করতে ব্যর্থ হয়, সেই সেলগুলোকে নন সেলফ হিসাবে ট্রিট করে এবং এটা পার্টিকুলার কিছু কিছু অর্গানে হয় এবং তখন সেই অর্গানের যে সেলগুলো থাকে তারা নন প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে আচরণ করে। তখন যে অর্গানে যে ওই অটো রিঅ্যাক্টিভ সেলটা আসে, অর্থাৎ ফেইলিওর অফ টলারেন্সের সেলগুলো আসে, সেই অর্গানের নন প্রফেশনাল অ্যান্টিজেন সেলটা তখন অ্যাক্টিভেট হয়ে টি সেলের কাছে অ্যান্টিজেনটা প্রেজেন্ট করে। কিছু উদাহরণ আমি দিলে বুঝতে পারবে, যেমন ফাইব্রোব্লাস্ট, তারপরে থাইমিক এপিথেলিয়াল সেল, থাইমিক এপিথেলিয়াল সেল, তারপরে থাইরয়েড এপিথেলিয়াল সেল, প্যানক্রিয়েটিক বেটা সেল, তারপরে ভাস্কুলার এপিথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেল, ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল, আরো
অনেক আছে, এইগুলো তোমরা বলো জায়ান্ট সেল অফ ব্রেন, জায়ান্ট সেল অফ ব্রেন, জায়ান্ট সেলস অফ ব্রেন। তাহলে ফাইব্রোব্লাস্ট অনেক জায়গায় থাকে, যেমন থাইমিক এপিথেলিয়াল সেল থাইমাসে থাকে, থাইরয়েড এপিথেলিয়াল সেল থাইরয়েডে থাকে। যখন আমাদের যেমন অটোইমিউন থাইরয়েডাইটিস একটা অটোইমিউন ডিজিজ, যখন এই সেলফ রিঅ্যাক্টিভ সেলগুলো সেখানে নন সেলফ হিসেবে আবির্ভূত হয়, তখন এই থাইরয়েড এপিথেলিয়াল সেলের মাধ্যমে ওই সেলগুলো রিঅ্যাকশন করে ইমিউনো কমপ্লেক্স ফর্ম করে এবং ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়, এবং যেমন হাসিমোটোস থাইরয়েডাইটিস ডেভেলপ করে, এটা অটোইমিউন ডিজিজ। ফেলিওর অফ সেলফ টলারেন্স, প্যানক্রিয়াটিক সেল যেমন আমরা জানি অটোইমিউন ডিজিজের ভিতরে ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এটা অটোইমিউন ডিজিজ, সে অটোইমিউন ডিজিজ করে এর মাধ্যমে। তারপরে ভাস্কুলার এপিথেলিয়াল সেল, ভাস্কুলারে অনেক ডিজিজ আছে, ভাস্কুলাইটিস আছে, সেটা করে একটা অটোইমিউন ডিজিজ। তারপরে জায়ান্ট সেল টিউমার অফ ব্রেন, এটা অনেক অটোইমিউন ডিজিজের জন্য। তাই আমরা যখন অটোইমিউন ডিজিজ পড়বো তখন সেই অটোইমিউন ডিজিজের নামগুলো আমরা শিখব। তাহলে আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি যে প্রফেশনাল এবং নন প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের পার্থক্যটা কি এবং তারা কোথায় কখন কিভাবে কাজ করে। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল সেলস অফ ইমিউন সিস্টেম, এটা ক্লাসিফিকেশন। যদি প্রশ্ন আসে যে ক্লাসিফাই সেলস অফ ইমিউন সিস্টেম, তাহলে তোমরা কি উত্তর দিবে? প্রথমে লিখবে যে সেলস অফ ইনেট ইমিউনিটি, নিউট্রোফিল, ইওসিনোফিল, ম্যাক্রোফেজ, ডেন্ড্রিটিক সেল, এনকে সেল। সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এর ভিতরে লিখবে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তখন লিখবে লিম্ফোসাইটস, লিম্ফোসাইটস 2 নম্বরে লিখবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। লিম্ফোসাইটস এর ভিতরে কি আসবে? টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল। বি লিম্ফোসাইটের ভিতরে বি1 সেল, বি2 সেল আর এনকে সেল। আর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের ভিতরে তাহলে কি কি আসবে? প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস আমরা বলেছি ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল এন্ড বি সেল। আর নন প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যেগুলো আমরা বললাম ফাইব্রোব্লাস্ট, থাইমিক এপিথেলিয়াল সেল, থাইরয়েড এপিথেলিয়াল সেল, ভাস্কুলার এপিথেলিয়াল সেল, প্যানক্রিয়াটিক সেল, জায়ান্ট সেল। এখন আমরা আজকে ইন্ডিভিজুয়াল কিছু সেল নিয়ে আমরা আলোচনা করব। যদিও সবগুলো সেল কিন্তু পরীক্ষাতে ওইভাবে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জানার জন্য ইমিউনোলজি জানতে হলে এই সেলগুলোর সম্বন্ধে অল্প অল্প একটু ধারণা রাখাই ভালো। যেমন নিউট্রোফিলস, নিউট্রোফিলস সম্পর্কে কিন্তু রিটেনে সেরকম প্রশ্ন হয় না, হয় না বললেই চলে, কিন্তু নিউট্রোফিলস খুব গুরুত্বপূর্ণ একটি সেল, যেটি অনেক ক্ষেত্রে অনেক স্যারের পছন্দ, ভাইবাতে জিজ্ঞাসা করতে নিউট্রোফিল ফাংশন কি, নিউট্রোফিল কিভাবে আসে, কিভাবে নিউট্রোফিলিতে অংশগ্রহণ করে, এই বিষয়টা নিয়ে একটু জানি। তো নিউট্রোফিল সম্পর্কে আমরা দুই একটা কথা একটু শিখি। তাহলে নিউট্রোফিলটা হচ্ছে কি, এটা কোন সিরিজের সেল? আমরা জানি মাইলয়েড সিরিজের সেল। আমরা জানি যে আমাদের যে বোন ম্যারোর যে স্টিম সেল, অর্থাৎ স্টিম সেল যে প্রোজেনিটর সেল যেগুলো আসে, সেখানে দুইটা সিরিজ হয়, মাইলয়েড সিরিজ আর লিম্ফয়েড সিরিজ। তাহলে নিউট্রোফিল হচ্ছে মাইলয়েড সিরিজের একটি গ্রানুলার লিম্ফোসাইটস। তাহলে গ্রানুলার লিম্ফোসাইট হচ্ছে নিউট্রোফিলস, ইওসিনোফিল, বেসোফিলস। নিউট্রোফিলস যে গ্রানুলস আছে, নিউট্রোফিলসের যে গ্রানুলস আছে, যদি আমরা এরকম একটা দিই, নিউক্লিয়াস থাকে, মাইক্রোনিউক্লিয়েটেড গ্রানুলস আছে। নিউট্রোফিলসের যে গ্রানুলস, এটা রাইস স্টেইন বা আমরা পিঙ্ক কালার গ্রানুল আমরা পাই, এই গ্রানুলসের ভিতরে টক্সিক সাবস্টেন্সেসটা থাকে। তাহলে একটা ব্যাকটেরিয়া আসে, তখন ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস ইনফেকশনে প্রথম সেলটা আসে হচ্ছে ফার্স্ট লাইন সেল আসে নিউট্রোফিল। এটাকে আমরা বলেছিলাম সেকেন্ড লাইন অফ ডিফেন্স, সেলুলার পার্টটা, আর ফার্স্ট লাইন বলেছিলাম ব্যারিয়ার। তো ব্যারিয়ার পায়ার্স করে যখন ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস, স্পেশালি ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাস যখন আসে, তখন প্রথম যে সেলটা রিক্রুট হয়, যে সিগন্যালটা যে পায়, সে হচ্ছে নিউট্রোফিল।
The first infection of bacterial or fungal infection, first cell came to the infection site is neutrophil. নিউট্রোফিল কি আমরা বলি হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার লিম্ফোসাইটস। পলিমরফ, অনেকগুলো পলিমরফ থাকে, পলিমরফ নিউক্লিয়ার, অনেকগুলো বিভিন্ন মরফোলজি নিউক্লিয়াস থাকে, পলিমরফো নিউক্লিয়ার লিম্ফোসাইটস। আমরা শিখলাম যে বোন ম্যারো থেকে আসে লিম্ফয়েড প্রোজেনিটর সেল, গ্রানুলার লিম্ফয়েড প্রোজেনিটর সেল, আর ইমিউনিটি দেয় ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ইনফেকশন। আর একটা হচ্ছে যে নিউট্রোফিল হচ্ছে কাজ তাহলে কি ফেগোসাইটোসিস। মেইন কাজ হচ্ছে ফেগোসাইটোসিস করে সে কিল করে ব্যাকটেরিয়া কিভাবে কিল ব্যাকটেরিয়া বাই ডিগ্রেডেটিভ enzymes. তাহলে এই গ্রানুলস গুলো ডিফারেন্ট টাইপস অফ ডিগ্রেডেটিভ এনজাইম কন্টেইন করে। ব্যাকটেরিয়াকে যখন সে কেমোট্যাক্সিস করে যখন সে ইনগেলভ করলো, ইনগেলভ করার পরে এর ভিতরে ফ্যাগোজোম আছে, লাইসোজোম আছে, সেগুলো ফিউশন হওয়ার পরে ডিগ্রেডেশন হবে এই এনজাইম দিয়ে, তারপরে কি হবে। এখানে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের পার্থক্য, ম্যাক্রোফেজ এই প্রক্রিয়াটার পরে ওই যে ডিগ্রেডেটিভ যে পার্টগুলো থাকে, যেটাকে আমরা স্মল পেপটাইড, সেগুলো সে সারফেসে এক্সপ্রেস করে এবং এমএইচ অ্যাসোসিয়েশনে টি সেল রিপ্রেজেন্ট করে। বাট নিউট্রোফিল এখানেই তার কাজ শেষ, সে এখানে তার সেলের ভিতরে দিয়ে সে নিজেই ডেড হয়ে যায়, মারা যায়। এটাকে সে আত্মহত্যা করে, এক কথায় আত্মঘাতী কাজ করে। এই জন্য আমরা বিভিন্ন ইনফেকশনে আমরা পাস সেল যে পাই, পাস সেল, তোমরা নাম শুনেছো যে পাস সেলস, হ্যাঁ, পাস সেলস, এটা কি ডেড নিউট্রোফিলস বলি হচ্ছে আমরা পাস সেল। তার মানে যে কোনো একটা ইনফেকশন হলে পরে নিউট্রোফিল ঝাঁপিয়ে পড়ে, সেটাকে সে এনগালভ করে, কিল করে, নিজেই ডেড হয়ে যায়, অ্যাপোপ্টোসিস হয়ে যায়। তখন সেই সেলুলার যে ডেড নিউট্রোফিলগুলোকে আমরা, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে পরে আমরা পাস সেল পাই। আবার বিভিন্ন ফ্লুইড কন্টেইনিং, যেমন প্লুরাল ফ্লুইড অথবা পেরিটোনিয়াল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড বা অ্যাসাইটিক ফ্লুইড, এই সমস্ত জায়গাতে আমরা কিন্তু যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন ওই ফ্লুইড অ্যানালাইসিস করলে আমরা পাস সেল পাই। পাস সেল পাওয়া মানে আমরা বুঝি যে এটা মোস্ট প্রবাবলি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং নিউট্রোফিল এখানে অ্যাটাক করেছে এবং সে নিজেই আত্মঘাতী হয়ে এই পাস সেলটা ক্রিয়েট করে। এটাকে একটা ইন্ডিকেটর। আর একটা হচ্ছে যখন এই ইনফেকশনটা হয় তখন আরো কিছু এই এনজাইমের মাধ্যমে, মানে এই ডিগ্রেডেটিভ এনজাইম আমাদের সেলগুলোকেও ইনজুর করে, আমাদের সেলগুলোকেও কিছুটা ইনজুর করে। অর্থাৎ যখন একটা শত্রু একটা জায়গায় আত্মঘাতী হামলা যখন জঙ্গিরা করে, তখন শুধু ওই যাকে টার্গেট করছে সেই তো মরে না, আশেপাশে এনভায়রনমেন্টে তো ক্ষতি হয়, তাই না? যেমন বিল্ডিং ভাঙে, স্থাপনা ভেঙে যায়, গাড়ি পুড়ে যায়, গাড়ি বাস্ট হয়, তদ্রূপ আমাদের শরীরেরও কিছু ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়, কিছু সেল ডিস্ট্রাকশন হয়, তখন কিছু অ্যাকুট ফেজ রেসপন্স হয়, কিছু প্রোটিন আমাদের রক্তে চলে আসে, তাকে অ্যাকুট ফেজ প্রোটিন, আমরা সেটাকে পড়েছিলাম অ্যাকুট ফেজ প্রোটিন, যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এমবিএল প্রোটিন। তা এটা হচ্ছে একটা ইনফ্লামেটরি মার্কার। যখন এই সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা ইনক্রিজ হয়, অনেক বাড়ে, তখন আমরা মনে করি যে এখানে একটা ইনফ্লামেশন হয়েছে, হতে পারে সেটা ব্যাকটেরিয়াল অথবা ভাইরাল। কিন্তু যখন পাস সেল এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা প্রমিনেন্ট হয়, তখন আমরা সেটাকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হিসেবে ডায়াগনোসিসের জন্য আমরা এগিয়ে যাই। তাহলে নিউট্রোফিল কি বলা হয়? টু এজড শর্ট, অর্থাৎ দুই পাশেই ধারালা তলোয়ার, অর্থাৎ একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ শর্টটা কি? পজিটিভ এজটা কোনটা? টু এজ শর্ট। পজিটিভ এজ হচ্ছে যে সে কিল করছে, ব্যাকটেরিয়াকে কিল করছে ডিগ্রেডেটিভ এনজাইমের মাধ্যমে। আর নেগেটিভ শর্টটা কি? যে সে কিল করছে, সাথে সাথে আবার আমাদের কিছু সেলের ডিস্ট্রাকশন করছে।
তাহলে নিউট্রোফিলকে বলা হচ্ছে 2S শো, 2S শো, 2S শো, হ্যাঁ। পজিটিভটা হচ্ছে সে ব্যাকটেরিয়া কিল করছে নেগেটিভ এর মাধ্যমে, আর নেগেটিভটা হচ্ছে যে আমাদের সেলের কিছু ক্ষতি সে করছে। আরেকটা জিনিস তোমরা জানো, যদিও তারপরে বলি, নিউট্রোফিলের সারফেসে এমএইচসি প্রোটিন থাকে না, থাকে হচ্ছে ম্যাক্রোফেজের ডেনড্রাইটিক সেল, বি সেল গায়ে তো সরাসরি অ্যান্টিবডি থাকে যে বি সেল রিসেপ্টরগুলিকে পড়ে। তাহলে এ কোনো এমএইচসি, নো এমএইচসি প্রোটিন, কোনো এমএইচসি প্রোটিন থাকে না, তার মানে সে অ্যান্টিজেন সেল না। বাট তাহলে কি থাকে? রিসেপ্টর আইজিজি রিসেপ্টর থাকে। আইজিজি রিসেপ্টর থাকার কারণে কি হয় যে এই আইজিজি রিসেপ্টর যখন আমাদের শরীরে যখন আইজিজি তৈরি হয় কোনো ইনফেকশনের মাধ্যমে, তখন ওই নিউট্রোফিলের সাথে ওই আইজিজি রিসেপ্টরটা লাগে। মনে করো যে একটা নিউট্রোফিল এখানে একটা রিসেপ্টর, এখানে আইজিজি। তাহলে আমরা ইমিউনোগ্লোবিন যখন পড়বো, এটাকে বলা হচ্ছে এফসি পোরশন, এফবি পোরশন। এফসি রিসেপ্টরের সাথে রিসেপ্টরটা লাগে। এটা কি করে? আইজিজির একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে অপসোনাইজেশন। অপসোনাইজেশন করে। অপসোনাইজেশন মানে কি? অপসোনাইজেশন এক কথায় বলবে মেক ইজিয়ার টু ফ্যাগোসাইট। ফ্যাগোসাইটোসিস করবে নিউট্রোফিল, আর একে হেল্প করবে আইজিজি। তাহলে আইজিজি একটা অপশন হিসেবে কাজ করে, অর্থাৎ ইট হেল্পস নিউট্রোফিল টু ফ্যাগোসাইটোসিস, অর্থাৎ মেক ইজিয়ার টু ফ্যাগোসাইটোসিস কল্ড অপসোনাইজেশন। তাহলে আইজিজি রিসেপ্টর থাকবে, সাপ্রেস রিসেপ্টর অফ আইজিজি থাকবে, থাকবে নাকি এমএইসি থাকবে না, এটা। তাহলে নিউট্রোফিল সম্পর্কে আমার মনে হয় যে তোমরা তোমাদের যতটুকু জানার প্রয়োজন তার থেকে তোমরা বেশি জেনে ফেলেছো, এবং আমি আশা করি যে তোমরা এগুলো মনে রাখবে। ওয়ার্কিং এ কয়েকটা কথা। নিউট্রোফিল যে গ্রানুলার লিম্ফোসাইট, এটা হচ্ছে ফার্স্ট সেল অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন আর ফাঙ্গাল ইনফেকশন, যেটা অ্যাগ্রিগেট হয়। এখানে তোমার এমএসসি প্রোটিন থাকে না, আইজিজি রিসেপ্টর থাকে। আইজিজি অপসোনাইজ হেল্প করে, ফ্যাগোসাইটোসিসকে হেল্প করে নিউট্রোফিলকে। তারপরে এটা হচ্ছে তোমার 2S শো হিসেবে কাজ করে, দুইটা ফাংশন মেইনলি। তার ভিতরে একটা পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভ হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে ডিগ্রেডেটিভ এনজাইমের মাধ্যমে, আর নেগেটিভটা হচ্ছে সে আমাদের ওন সেলকে, বডি সেলকে কিছু ডিস্ট্রাকশন করে, যেটাকে আমরা সি রিঅ্যাক্টিভ প্রোটিনের মাধ্যমে আমরা অ্যাকুট ফেজ রেসপন্সের মাধ্যমে জানতে পারি। আর ডেড নিউট্রোফিলকে পাস সেল বলা হয়। এরপরে আরেকটা কম গুরুত্বপূর্ণ বলেছিলাম, সেটা হচ্ছে যে ইওসিনোফিল। এটি হচ্ছে আরেকটি গ্রানুলার লিম্ফোসাইটস। সাধারণত বাইলোব থাকে, নিউক্লিয়াসগুলো থাকে, এবং অনেক গ্রানুলস থাকে। ইওসিনোফিলিক গ্রানুলস বলে, অনেক গ্রানুলস থাকে। এই ইওসিনোফিলের কাজ
ইওসিনোফিল মেইনলি আমাদেরকে প্রোটেকশন দেয় প্রিভেন্ট ফ্রম প্যারাসাইটিক ইনফেকশন। প্যারাসাইটিক ইনফেকশন স্পেশালি কারা? স্পেশালি নেমাটোড, হেলমিনথ, নেমাটোড অ্যান্ড ট্রিমাটোড। প্যারাসাইটিকদের তুলনায় পড়েছে ট্রিমাটোড। তাহলে স্পেশাল মানে হেলমিনথিক ইনফেকশনে এরা দেয়, প্রোটেকশন দেয় আমাদেরকে। প্যারাসাইটিক ইনফেকশন স্পেশালি নেমাটোড অ্যান্ড ট্রিমাটোড। কার মাধ্যমে দেয়? এই যে গ্রানুলস গুলো আমি বললাম, এই ইওসিনোফিলিক গ্রানুলস আমি ইজি দিয়ে লিখি। ইওসিনোফিলিক গ্রানুলস contain MBP একে বলা হয় কি মেজর বেসিক প্রোটিনস। এই ইওসিনোফিলিক গ্রানুলস contain মেজর বেসিক প্রোটিনস। এই মেজর বেসিক প্রোটিনসটা এই হেলমিনথ গুলোকে কিল করে। তাহলে এই হেলমিনথিক ইনফেকশনের প্রোটেকশন দেওয়া, প্রিভেন্ট দেয় ইওসিনোফিল কার মাধ্যমে? এমবিপির মাধ্যমে, মেজর বেসিক প্রোটিন। এইটুকু জানলে ইওসিনোফিল সম্পর্কে অনেক কিছু জানা হবে। আরেকটা হচ্ছে ইনভলভড ইন হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। Involved in hypersensitivity reaction. যেমন অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা। হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের ভিতরে অ্যালার্জি এন্ড অ্যাজমাতে এই ইওসিনোফিলিক গ্রানুলস গুলো আসে এবং সেখানে এরা কি করে? এই ইওসিনোফিলিক গ্রানুলস লিউকোট্রিনস এন্ড পারঅক্সিডেজ। লিউকোট্রিনস এন্ড পারঅক্সিডেজ এটার মাধ্যমে করে। আর গ্রানুলস কি করে? একটা হচ্ছে তোমার হিস্টামিনেজ এনজাইম কন্টেইন করে। হিস্টামিনেজ এনজাইম। তাহলে একটা হচ্ছে তোমার আগে বলেছি এমবিপি মানে মেজর বেসিক প্রোটিনটা হচ্ছে হেলমিনথ থেকে। আর অ্যাজমা, অ্যালার্জি বা হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনে এই গ্রানুলস গুলো কন্টেইন করে কি? লিউকোট্রিনস, পারঅক্সিডেজ আর হিস্টামিনেজ। লিউকোট্রিনস, পারঅক্সিডেজ সরাসরি অ্যাজমাতে প্যাথোজেনেসিসে হেল্প করে। যখন আমরা হাইপারসেনসিটিভ পড়বো তখন একটু আমাদের বেসিক পড়ছি এখন। আর হিস্টামিনেজ এনজাইমটা কি করে? হিস্টামিনেজ মানে তোমরা জানো যে এর একটা ফাংশন হচ্ছে হিস্টামিনকে সে ভাঙে, ডিগ্রেড করে, লাইসিস করে। আর হিস্টামিন একটা ইম্পর্টেন্ট মিডিয়েটর অফ ইমিডিয়েট হাইপারসেনসিটিভিটি। ইমিডিয়েট বা টাইপ 1 হাইপারসেনসিটিভিটি খুব ইম্পর্টেন্ট মিডিয়েটর হচ্ছে হিস্টামিন। তাহলে এই ইওসিনোফিলিক গ্রানুল এই হিস্টামিনের এনজাইম কন্টেইন করে, সেটা হিস্টামিনকে ডিগ্রেড করে, হিস্টামিনকে ভাঙার পরে এটা ইমিডিয়েট বা টাইপ 1 হাইপারসেনসিটিভিটি দেয়। তাহলে এটা হচ্ছে যে আমরা ইওসিনোফিল সম্পর্কে যতটুকু জানার প্রয়োজন ততটুকু আমরা জেনে গেলাম। এরপরে আসবে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজেস সাথে আমি বলি অ্যান্ড monocytes macrophages and monocytes। তাহলে ম্যাক্রোফেজ নিয়ে বারবারই কথা হবে।
কারণ এই সেলটা আমরা জানি যে ইনেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুটো জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ব্রিজ তৈরি করে। তাহলে ম্যাক্রোফেজটা কি? আমরা এখানে পড়ছি আছে কিন্তু ইনেট ইমিউনিটি সেল, তাই না? আবার অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে যে সে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো ইনেট ইমিউনিটি সেল হোক আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি বারবার একই ভাবে পড়বো না, আমি দুটাকেই টাচ করে যাবো এখানে। তাহলে ম্যাক্রোফেজ হচ্ছে একটি ফেগোসাইটিক সেল। তাহলে সে কি করে? প্রথমে তোমার ডেভেলপমেন্ট যদি বলি, সবগুলোর অরিজিন তো আমরা জানি যে ম্যাক্রোফেজটা আসে কোথা থেকে? মাইলোয়েড সিরিজ থেকে আসে। এবং এটা হচ্ছে তোমার ফেটাল লাইফে সে ইয়ক স্যাক অ্যান্ড লিভারে সে তৈরি হয় এবং অ্যাডাল্ট লাইফে আমাদের বোন ম্যারোতে হয়। এটা তো সবাই আমরা জানি হেমাটোলজিতে। মনোসাইটটাও ঠিক তাই। তাহলে মনোসাইট আর ম্যাক্রোফেজের পার্থক্য কি? আমরা হচ্ছে ম্যাক্রোফেজকে বলছি আমরা রেসিডেন্ট লং টার্ম ম্যাক্রোফেজ, অর্থাৎ রেসিডেন্ট ম্যাক্রোফেজ বা টিস্যু ম্যাক্রোফেজ, টিস্যু মনোসাইট, তাকে আমরা বলছি ম্যাক্রোফেজ। টিস্যুতে যখন আসছে তখন বলছি আমরা ম্যাক্রোফেজ, টিস্যু ম্যাক্রোফেজ। আর ওইটা হচ্ছে মানে মনোসাইট যখন টিস্যুতে তখন সে টিস্যু ম্যাক্রোফেজ, আর ম্যাক্রোফেজ যখন ব্লাডে তখন সে মনোসাইট। দুইটা ভাইস ভার্সা, অর্থাৎ মনোসাইট ম্যাক্রোফেজ প্রেজেন্ট ইন ব্লাড ইজ কল্ড মনোসাইট, অর মনোসাইট ব্লাডে যখন থাকে তখন মনোসাইট, টিস্যুতে যখন আসে তখন ম্যাক্রোফেজ। এইটা তাহলে এটা হচ্ছে রেসিডেন্ট ম্যাক্রোফেজ। আর এটা হচ্ছে যে নন রেসিডেন্ট ম্যাক্রোফেজ। সে এক জায়গায় স্থির থাকে না। যখন এই সার্কুলেটিং হয় ব্লাডে, যখন ম্যাক্রোফেজ হয় সে সেটা ডিমান্ড অনুযায়ী সে সেখানে চলে যায়, তখন সে টিস্যু ম্যাক্রোফেজ হয়। তাহলে এই ম্যাক্রোফেজের কাজ কি? আগে আসি আমরা যে টিস্যু ম্যাক্রোফেজের কোথায় কোথায় কোন সাইটে কি কি নাম হয়, এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞাসা করে। যেমন আমরা বলি যে ম্যাক্রোফেজ যখন তোমার ব্রেনে থাকে তাকে বলা হয় কি মাইক্রোগ্লিয়াল সেল। ব্রেনে যখন থাকে লোকেশন অনুযায়ী আমরা যদি বলি ব্রেনে হচ্ছে বলি মাইক্রোগ্লিয়াল সেল, মাইক্রোগ্লিয়াল সেল। তারপরে যখন লাংসে থাকে, লাংসে বলি কি অ্যালভিওলার ম্যাক্রোফেজ, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তারপরে যখন কিডনিতে থাকে তখন আমরা বলি কি মেসেঞ্জিয়াল সেল, মেসেঞ্জিয়াল সেলস। তারপরে যখন লিভারে থাকে তখন আমরা কি বলি কাফপার সেল, কাফপার সেল, বিভিন্ন নামে থাকে। তারপরে যখন স্কিনে থাকে, স্কিনে যখন থাকে তাকে আমরা বলি কি ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্স। তাহলে এটা আছে অনেকেরই জিজ্ঞাসা করা হয় যে ম্যাক্রোফেজের সাইট অনুযায়ী বিভিন্ন নাম বলো তো। তখন কোনো বলা ব্রেনে মাইক্রোগ্লিয়াল সেল, লাংসে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, কিডনিতে মেসেঞ্জিয়াল সেল, লিভারে কাফপার সেল, স্কিনে ল্যাঙ্গারহ্যান্স। এটাই। তাহলে এরা কি করে? এদের ফাংশন কি? এরা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সবথেকে বেশি ম্যাক্রোফেজ অ্যানিমল সাইট মোস্ট, দে আর, এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, এই ম্যাক্রোফেজ এবং মনোসাইট বিভিন্ন জায়গায় থাকে। তাহলে এরা হচ্ছে ফেগোসাইট করে, কাজ কি ফেগোসাইটোসিস as well as antigen presentation, they contain কি থাকে MHC protein, both
class 1 and class 2. Macrophage also a nucleated cell and a antigen presenting cell. We know that all nucleated cell contain MHC class 1 and all antigen presenting cells contain MHC class 2 molecule. So though macrophage and monocytes are a antigen presenting cell and antigen presenting cell as well as nucleated cells, so they contain both MHC class 1 and MHC class 2. তাহলে যখন একটা ম্যাক্রোফেজ একটা অ্যান্টিজেন বা একটা ব্যাকটেরিয়াকে এনগালফ করে, এটা কিন্তু আমরা গত ক্লাসে করেছি, বলছি বারবার এই জিনিসটা আসবে, বারবারই আসবে এবং বারবার পড়তে পড়তে এই জিনিসটা আমরা শিখে ফেলবো। যে এখানে একটা অ্যান্টিজেন আসলো, এটা হচ্ছে ম্যাক্রোফেজ। এখানে আমরা বলেছি যে প্রথমে যে ইনেট ইমিউনিটিতে কি ছিল, যে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, আর এখানে থাকবে হচ্ছে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। এর মাধ্যমে অ্যাসোসিয়েশন হবে। প্রথমে কিন্তু সে ইনেট ইমিউনিটি দিচ্ছে, ইনেট ইমিউনিটি অংশগ্রহণ করছে, এবার অ্যাডাপটিভ ইমিউনিটিতে আসবে। তখন এই রিসেপ্টরের সাথে এই যে অ্যান্টিজেনটা, এই দুটাকে সে এনগালফ করে ফেলবে, এটা হচ্ছে ম্যাক্রোফেজ, এনগালফ করে। তাহলে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর সে টোল লাইক রিসেপ্টর মনে করো আসলে এই প্যাথোজেন অ্যাসোসিয়েটকে সে রিকগনাইজ করবে, প্যাথোজেনকে রিকগনাইজ করবে এই রিসেপ্টরের মাধ্যমে। তারপরে সে এই ম্যাক্রোফেজের সারফেসে আসবে এবং এই রিসেপ্টর এবং অ্যান্টিজেন বা এই প্যাথোজেনকে আমরা অ্যান্টিজেন বলি, আগে প্যাথোজেনই বলি, ব্যাকটেরিয়া বা ভাইরাস যাই হোক না কেন, সে সেখানে এনগালফ করে ফেলবে। এনগালফ করার পরে কি হবে, এখানে আছে কি ফ্যাগোজোম আর লাইসোজোম। ফ্যাগোজোম লাইসোজোম ফিউশন হবে, ফিউশন হয়ে ডিগ্রেডেটিভ এনজাইমের মাধ্যমে ডিগ্রেডেশন হবে। ফিউশনের পরে সে ডিগ্রেডেটিভ এনজাইমের কাছে সে এক্সপোজ হবে, এক্সপোজ হয়ে যাওয়ার পরে সেটা সে লাইসিস হবে। লাইসিস হলে সেই লাইসিসটাকে সেই স্মল পেপটাইড ফর্মেশন হবে। সেই স্মল পেপটাইডকে আমরা কি বলি, এই স্মল পেপটাইডকে আমরা বলি অ্যান্টিজেন বলি। এই অ্যান্টিজেনটা ম্যাক্রোফেজের সারফেসে এক্সপোজ হবে। ম্যাক্রোফেজের সারফেসে কি আছে, MHC ক্লাস 1 আছে, MHC ক্লাস 2 আছে। তাহলে যখন হচ্ছে অ্যান্টিজেনটা MHC ক্লাস 2 এর সাথে অ্যাসোসিয়েশন হবে, অ্যান্টিজেন MHC2 কমপ্লেক্স কি করবে, এই টি সেলের কাছে এসে প্রেজেন্ট হবে। টি সেলের গায়ে কি আছে, টি সেল রিসেপ্টর আছে। তাহলে MHC অ্যান্টিজেন কমপ্লেক্স এই সাথে অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল রিসেপ্টর এর মাধ্যমে টি সেলকে প্রেজেন্ট করলো। MHC ক্লাস 2 হলে সেটা হবে কি, হেল্পার টি সেল। আর MHC ক্লাস 1 হলে সাইটোটক্সিক টি সেল। তাহলে এখান থেকে শুরু হয়ে গেল অ্যাডাপটিভ ইমিউনিটি, এই পর্যন্ত ইনেট ইমিউনিটি, যেটা আমি প্রথমে শুরুতে বলেছিলাম। এইটা হচ্ছে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন এবং প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরের মাধ্যমে শুরু হয় ইনেট ইমিউনিটি। এরপরে সে আবার অ্যাডাপটিভ ইমিউনিটি যাচ্ছে অ্যাজ এ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তখন যেটা হয় সেটা হচ্ছে যে এই মেকানিজমে হেল্পার টি সেলকে সে প্রেজেন্ট করবে। তখন এই ম্যাক্রোফেজে আরো অনেক ইন্টারলিউকিন সিক্রেশন হয়, ইন্টারলিউকিন 1 আসে, সে হচ্ছে টি হেল্পার সেলকে অ্যাক্টিভেট করে। টি হেল্পার সেল অ্যাক্টিভেট হওয়ার পরে অনেকগুলো সাইটোকাইন আসে, আমরা জানি। ইন্টারলিউকিন 2 আসে, ইন্টারলিউকিন 2টা আবার সাইটোক্সিন টি সেলকে অ্যাক্টিভেট করে, ইন্টারলিউকিন 2টা আবার ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে। তারপরে হচ্ছে যে তোমার আরো দুইটা ইম্পর্টেন্ট সাইটোকাইন আছে, ইন্টারলিউকিন 4 and 5। তারা কি করে, তারা বি সেলকে অ্যাক্টিভেট করে, প্রলিফারেশন করে প্লাজমা সেল তৈরি করে, প্লাজমা সেল আবার অ্যান্টিবডি প্রডিউস করে আর মেমোরি সেল তৈরি হয়। এইটা হচ্ছে টোটালি এই পদ্ধতিতে ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং করে। তাহলে সে এটাকে ব্রিজ করলো। তো এই মেকানিজমটা আমরা আগের দিন বলেছি, বারবারই আমরা বলছি, ভবিষ্যতে বলবো, এটা আসবে বারবার। তাহলে
তাহলে ম্যাক্রোফেজ, টিস্যুজেনিক ম্যাক্রোফেজ আর মনোসাইটেরিক ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজ কয় রকম? একটা হচ্ছে টিস্যু, এটাকে এই ম্যাক্রোফেজটাকে আমরা বলতেছি টিস্যু ড্রাইভড ম্যাক্রোফেজ আর মনোসাইট ডেরিভড ম্যাক্রোফেজ। তাহলে টিস্যু ডেরিভড ম্যাক্রোফেজ গুলো আমরা নাম পড়েছি, মাইক্রোগ্লিয়াল সেল, কাপ্পার সেল, অ্যালভেওলার ম্যাক্রোফেজ এগুলো। আর মনোসাইট ডেরিভড ম্যাক্রোফেজ মানে মনোসাইট। তাহলে এর কাজ আমরা অ্যান্টিজেন প্রেজেন্টেশন ওইভাবে করে। আর মনোসাইট এটা হচ্ছে লং টার্ম, অনেক দিন থাকে। আর মনোসাইটটা হচ্ছে শর্ট টার্ম, আবার সিনথেসিস হয়, আবার এক জায়গায় থাকে না। এই জন্য এটাকে বলা হচ্ছে রেসিডেন্ট ম্যাক্রোফেজ। তাহলে টিস্যুজেনিক ম্যাক্রোফেজকে বলা হয় রেসিডেন্ট। আর এ হচ্ছে তোমার সার্টেন পিরিয়ডের জন্য থাকে, ট্রানজিয়েন্ট বলতে পারো। এটা হচ্ছে যখন ইনফেকশন হয়, যখন ডিমান্ড হয় বিভিন্ন সেলে, বিভিন্ন অর্গানে, তখন এই মনোসাইটটা সেই টিস্যুতে চলে যায়, মনোসাইটেরিক ম্যাক্রোফেজটা, তখন সেই টিস্যুজেনিক ম্যাক্রোফেজ বা রেসিডেন্ট ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়। তাহলে এর যদি ফাংশন আমরা বলি, তিনটা মেইন ফাংশন। একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিজেন প্রেজেন্টেশন আর সাইটোকাইন প্রোডাকশন। তাহলে এই টিস্যুজেনিক ম্যাক্রোফেজ এন্ড মনোসাইট জেনিক ম্যাক্রোফেজের ফাংশন যদি আমরা বলি, তিনটা ফাংশন। একটা হচ্ছে আমরা ফ্যাগোসাইটোসিস কিভাবে করে আমরা জেনে নিয়েছি অলরেডি। ফ্যাগোসাইটোসিস যে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন এবং প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর তার মাধ্যমে আসে, এবং সেটা রিকগনিশন করে কে? প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরটা রিকগনিশন করে। তারপরে ফ্যাগোসোম লাইসোসোম ফিউশন হয়, তারপরে ডিগ্রেডেশন এনজাইম হয়, ডিগ্রেডেশন হয়, এবারে ফ্যাগোসাইটোসিস হয়। এরপরে আমরা 2 নম্বর ফাংশন যদি বলি, সেটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। অ্যান্টিজেন প্রেজেন্টেশন কিভাবে করে সেটাও কিন্তু আমি আগের ফিগারে দেখিয়ে দিয়েছি, যে ডিগ্রেডেশন হয়ে যাওয়ার পরে যে স্মল পেপটাইড ফর্মেশন হয়, সেই স্মল পেপটাইডটা ম্যাক্রোফেজের গায়ে এক্সপ্রেস হয়, এবং সেটা এমএসসি অ্যাসোসিয়েশনের মাধ্যমে ক্লাস 2 হলে CD4 এর কাছে যাবে, ক্লাস 1 এর সাথে অ্যাসোসিয়েশন হলে CD8 এর কাছে যাবে, সাইটোসিস এর কাছে যাবে। এইভাবে সে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে। আরেকটা হচ্ছে সাইটোকাইন প্রোডাকশন। সাইটোকাইন প্রোডাকশন এটা হচ্ছে অনেকগুলো সাইটোকাইন আছে, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8 আর T1 এই চারটা মনে রাখলে হবে। তাহলে মেইন সাইটোকাইন প্রডিউস করে এরা কি? ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8 আর T1 নেক্রোসিস ফ্যাক্টরস। এরা বিভিন্ন ইনফ্লামেশনে ব্যবহৃত হয়। হ্যাঁ, বিভিন্ন আমরা যখন সাইটোকাইনস গুলো পড়ব, তখন আমরা এই আলাদা আলাদা এগুলোর ফাংশন আমরা তখন পড়ব। তাহলে ম্যাক্রোফেজ এন্ড মনোসাইটের মেইন কাজ আমরা যদি বলি, ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিজেন প্রেজেন্টেশন, সাইটোকাইন প্রোডাকশন। তাহলে আমরা হচ্ছে ইনেট ইমিউনিটির এই সেল গুলো আমরা পড়লাম। আরেকটা সেল নিয়ে আলোচনা করে আমরা আজকে শেষ করি, কারণ পরবর্তী ক্লাস আরেকটা করলে আমরা সেলুলার বেসিস আমরা শেষ করতে পারবো। যদিও 5 মিনিট সময় বেশি লাগবে, তোমরা একটু ধৈর্য সহকারে শোনো। সেটা হচ্ছে যে ডেনড্রাইটিস। ডেনড্রাইটিস এটা কি another professional antigen presenting cell। তাহলে আরেকটা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে আমাদের কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেলের ভিতরে কিন্তু সবকিছু হয়ে যাচ্ছে। লাস্টের ক্লাসে আমরা পড়বো হচ্ছে 3টা সেল, বি সেল, টি সেল এন্ড
NK সেল। তাহলে অ্যানাদার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এই কারণে যে মানে এর একটা স্পেশাল ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে প্রাইমারি যে ইমিউনো রেসপন্স হয়, আমরা ইমিউনো রেসপন্স আসবো, আমরা জানি যে দুই ধরনের ইমিউনো রেসপন্স হয়, প্রাইমারি ইমিউনো রেসপন্স এন্ড সেকেন্ডারি ইমিউনো রেসপন্স। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যখন একটা অ্যান্টিজেন এক্সপোজার হওয়ার পরে যখন টি সেলটা অ্যাক্টিভেট হয়, নেট টি সেলটা অ্যাক্টিভেট হয়, হওয়ার পরে যে মানে ফার্স্ট এক্সপোজারে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটাকে বলি আমরা আইজিএম। হ্যাঁ, আইজিএম ইমিউনোগ্লোবুলিন, এটা হচ্ছে প্রাইমারি ইমিউনো রেসপন্স। যখন সাবসিকুয়েন্ট এক্সপোজার সেম অ্যান্টিজেন এক্সপোজার হয়, আমাদের মেমোরি সেল তৈরি হয়ে থাকে, সরাসরি সেখানে মেমোরি সেল অ্যাক্টিভেট হয়ে আমাদের আইজিজি তৈরি হয়, আইজিএম তৈরি হয়, তাকে বলা হয় হচ্ছে আইজিজি তৈরি হয় সেকেন্ডারি ইমিউনো রেসপন্সে, তাকে আমরা বলি সেকেন্ডারি ইমিউনো রেসপন্স। অর্থাৎ সাবসিকুয়েন্ট এক্সপোজারে সেকেন্ডারি ইমিউনো রেসপন্স হয় আর ফার্স্ট এক্সপোজারে প্রাইমারি ইমিউনো রেসপন্স হয়। তো এই প্রাইমারি ইমিউনো রেসপন্সের সবথেকে আগে যে সেলটি প্রাইমারি ইমিউনো রেসপন্স ঘটায় সেটা হচ্ছে ডেনড্রাইটিক সেল। তাহলে প্রাইমারি ইমিউনো রেসপন্সের প্রথম সেলটাকে অ্যাক্টিভেট করে কে? ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল। এখন এই জন্য এর একটা স্পেশাল গুরুত্ব আছে। দেখো ম্যাক্রোফেজ কিন্তু না। তাহলে আমরা বলেছি অ্যাবান্ডেন্ট সেল কে সবথেকে বেশি থাকে কে? সবথেকে বেশি থাকে হচ্ছে ম্যাক্রোফেজ এন্ড মনোসাইট। বাট মোস্ট পটেন্ট সেল কে, মোস্ট পটেন্ট অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস কে? आंसर হচ্ছে কি? ডেনড্রাইটিক সেলস। ডেনড্রাইটিক সেলস। একটা ডেনড্রাইটিক সেলস দেখতে এরকম ডেনড্রাইট থাকে। পটেন্ট কেন? একটা হচ্ছে যে সে প্রথম যে নেইট টি সেল থাকে, সেখানে সে প্রথম সে টি সেলকে সে অ্যাক্টিভেট করে, মানে প্রাইমারি ইমিউন রেসপন্সে সে আগে টি সেলকে অ্যাক্টিভেট করে। আর এই কথাটা মনে রাখবে, একটু পরে আসছি আমি। আর আরেকটা হচ্ছে যে তার যে ডেনড্রাইট, হ্যাঁ, যে লং ফিলামেন্টস, এই ব্রাঞ্চিং থাকার কারণে তাকে ডেনড্রাইট বলা হয়, যে নিউরনের যে ডেনড্রাইট, এই জন্য ডেনড্রাইট। এইখানে তার সে মাল্টিপল অ্যান্টিজেনকে সে রিসিভ করতে পারে, যার ফলে সে একসাথে অনেকগুলো অর্গানিজমকে কিল করে এবং প্রেজেন্ট করে। এই জন্য সে মোস্ট পটেন্ট। তাহলে মোস্ট পটেন্ট ডেনড্রাইটিক সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে ডেনড্রাইটিক সেল, আর অ্যাবান্ডেন্ট কে ম্যাক্রোফেজ। তাহলে এটা কোথায় থাকে? এর লোকেশন কোথায়? এই লোকেশন হচ্ছে যে বেরিয়ার টিস্যু যেমন স্কিন, মিউকাস মেমব্রেন। লোকেশন হচ্ছে বেরিয়ার টিস্যু। বেরিয়ার টিস্যু যেমন হচ্ছে স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। আর অরিজিন, তো এখানে অরিজিনের একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে সে কিন্তু মাইলয়েড এবং লিম্ফয়েড দুইটা সিরিজ থেকে কিন্তু সে আসে ডেনড্রাইটিক সেল। মাইলয়েড এবং লিম্ফয়েড দুইটা সিরিজ থেকে সে ডেনড্রাইটিক সেলের অরিজিন হয়। আর লোকেশন হচ্ছে বেরিয়ার টিস্যুতে। আমরা জানি যে ডেনড্রাইটিক সেল ইজ এ ইনেট ইমিউনিটি সেল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডাপটিভ ইমিউনিটি সেল। ইনেট ইমিউনিটিতে আমরা বলেছি যে বেরিয়ার, স্কিনে ডেনড্রাইটিক সেলকে মিউকাস মেমব্রেন থাকে। এই মিউকাস মেমব্রেনের ভিতরে যেমন আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআইটি, মিউকাস অফ জিআইটি, মিউকাস অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, জেনিটোরিয়ারি ট্র্যাক্ট, হ্যাঁ, এই সমস্ত সেই মিউকোজাল ইমিউনিটিতে কিন্তু ভেরি 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 হেল্পফুল এই ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল আমাদেরকে দেবে এবং সে ওই ম্যাক্রোফেজের মতো ব্রিজ তৈরি করে, যেভাবে যে পদ্ধতিটা বললাম ওইভাবে প্রেজেন্ট করে তারপরে করে। কিন্তু এখানে পার্থক্যটা কি? পার্থক্য দুইটা ইম্পর্টেন্ট পার্থক্য, ম্যাক্রোফেজের সাথে দুইটা ইম্পর্টেন্ট পার্থক্য। টু ফিচার্স, এটা দিয়ে আমরা শেষ করব। টু ফিচার্স আর ইম্পর্টেন্ট
important for distinguishing from macrophage। দুইটা কাজটা কিন্তু প্রায় একই, কিন্তু দুইটা কারণে সে ম্যাক্রোফেজ থেকে আলাদা এবং গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে দে অ্যাক্টিভেট naive T cell, naive T cell মানে একদম আন করা নতুন টি সেল যে কখনো অ্যাক্টিভেট হয়নি, তাকে সে অ্যাক্টিভেট করে। আর ম্যাক্রোফেজ কখনোই নেইভ টি সেলকে অ্যাক্টিভেট করে না। ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট করে মানে ইন্টারঅ্যাকশন করে অ্যাক্টিভেটেড টি সেল, অর্থাৎ ডেনড্রাইটিক সেল যে সেলগুলোকে অ্যাক্টিভেট করে দেয় সেই সেলের সাথে ম্যাক্রোফেজের ইন্টারঅ্যাকশন হয়। এটা একটা পার্থক্য। আর আরেকটা হচ্ছে যে তাদের এন্ডোজোমাল অ্যান্টিজেন থাকে। এন্ডোজোমাল অ্যান্টিজেন কে সে এন্ডোজোমাল অ্যান্টিজেন থাকে এবং সে ক্লাস 1 এমএসসি এর মাধ্যমে দে কন্টেইন endosomal antigen and present in association with MHC class 1। তাহলে এই দুইটা ফাংশন ম্যাক্রোফেজ থেকে ডেনড্রাইট সেলকে আলাদা করেছে। আরো কিছু ফিচার আমি তো বললাম, তার ডেনড্রাইট থাকে, ম্যাক্রোফেজ থাকে না, সে একসাথে অনেকগুলো অ্যান্টিজেনকে ক্যাপচার করতে পারে, ম্যাক্রোফেজ পারে না। তারপরে হচ্ছে সে নেইভ টি সেলকে অ্যাক্টিভেট করে, ম্যাক্রোফেজটা হচ্ছে অ্যাক্টিভেটেড টি সেলকে ইন্টারঅ্যাক্ট করে। দে কন্টেইন এন্ডোজোমাল অ্যান্টিজেন হুইচ প্রেজেন্ট ইন অ্যাসোসিয়েশন উইথ এমএইচসি ক্লাস 1 টি সেলের কাছে এভাবে দেয়, কিন্তু এটা আবার ম্যাক্রোফেজ করে না। তাহলে এই ডেনড্রাইটিক সেল আমাদের একটা অ্যান্টিজেন ইম্পর্টেন্ট প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এবং আমরা যখন পরীক্ষাতে প্রশ্ন করি, আমিও করি, আমাদের অন্যান্য টিচাররাও করে, সব থেকে ইম্পর্টেন্ট কে তোমরা বলো ডেনড্রাইটিক সেল। এই কারণে আমার মনে হয় যে তোমরা মোর দ্যান আন্ডার গ্রাজুয়েট, আমি বলছি যে এই সেল সম্পর্কে এভাবে হয়তো সব জায়গায় এরকম করে পড়ানো হয় না। আমি যে তোমাদেরকে চেষ্টা করেছি যে বেসিক জিনিসটা যাতে স্ট্রং হয়, তোমরা বারবার এই বিষয়গুলো শুনবে, দেখবে, আবার নিজেরা বইও পড়বে। আমি কিন্তু খুব ক্রিম যে অংশটুকু, ইম্পর্টেন্ট অংশটুকু কিন্তু তোমাদের কাছে আমি প্রেজেন্ট করছি। বইয়ে অনেক লেখা আছে, বইয়ের কোনো বিকল্প নেই। আমরা যা বলছি সব বই থেকে আহরণ করছি, এবং বইয়ের সবকিছু অর্জন আমরা এখনো করতে পারিনি, আমরা এখনো বই পড়ি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই চ্যাপ্টারগুলো আমি যে লেন্সের যে মাইক্রোবায়োলজি যে বইটা আছে এটা তোমরা ফলো করবে। তোমরা এর উপর ভিত্তি করে বেসিকটাকে স্ট্রং করো। আমার মনে হয় যে সারা জীবন ইমিউনোলজি তোমাদেরকে মজা দিবে, এবং ইমিউনোলজি যে একটা মজার সাবজেক্ট, অঙ্কের মতো সাবজেক্ট, সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। সামনের ক্লাসগুলোতে আমরা অন্য সেলগুলো নিয়ে আলোচনা করব। আমরা সেলুলার হিসাবে ইমিউনোলজি আজকে প্রথম ক্লাস হলো। লেকচার 2 তে আমরা অন্যান্য সেলগুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে টি সেল এন্ড বি সেল, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং সেখানে আমরা টি সেল ডেভেলপমেন্ট, বি সেল ডেভেলপমেন্ট, সেখানে আরো কিছু বিষয় আছে যে টার্মগুলো তোমাদের পরীক্ষাতে আসে, এবং কনসেপশন একদম ক্লিয়ার হতে হবে। আমার কথা হচ্ছে যে জিনিসটা বুঝবে বা পড়বে সেটা একদম ক্লিয়ার, অল্প পারো কিন্তু ক্লিয়ার কনসেপশন নিয়ে আসবে। তোমরা এখন হয়তো তোমাদের কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকে মনে হচ্ছে এগুলো তো আমরা পড়েছি পারি, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমরা পরীক্ষা নিতে বসে অনেকেই ভালো প্রস্তুতি নিয়ে আসে, কিন্তু অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি নাম বলতে পারে না, অথবা বোঝে না, ক্লিয়ার কনসেপশনটা থাকে না। আমরা আসলে এই কনসেপশনের দিকেই বেশি নজর দিই। কে কতটা মুখস্থ বলতে বলে এটা বিষয় না। তো তোমাদের যদি এর ভিতরে বোঝার কোনো কমতি থাকে বা কোনো বুঝতে যদি সমস্যা হয়, আমাকে জানাতে পারো, ইনবক্স করে জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো, আমি সেগুলো দেখবো। আর ভার্চুয়াল মিডিয়াতে তো কিছু লিমিটেশন থাকে, সেগুলো নিয়ে আমাদের এখন চলতে হচ্ছে। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে আরো সুন্দর করে উপস্থাপন করতে পারবো পরবর্তী টপিকগুলো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যে আমাদের এই ক্লাসটা ফলো করছো, যে অর্থাৎ যে নোট করছো, তাকে আমি বলবো যে তুমি ওদের সাথে যোগাযোগ করে নির্ভুলভাবে লেখো। আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হলে আমাকে জানাও, আর অথবা কোনো কিছু যদি আমি অ্যাড করতে চাই, সেগুলো আমি পরবর্তী ক্লাসে এসে শুরুতে আমি আলোচনা করবো। সবাই ভালো থেকো।
সুস্থ থাকুক, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।